কাহানি মে টুইস্ট, পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত, এই দুটো শব্দবন্ধনী তো নিশ্চয়ই শুনেছেন। এই পরিস্থিতিতে বাংলার রাজনীতি এখন যেদিকে যাচ্ছে, দুটোই ভীষণভাবে উপযুক্ত বলে মনে করা হচ্ছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছিলেন রাস্তায়, মানে রাস্তায় সেই অর্থে মানে জেলা সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ধুন্ধুমার কাণ্ড হয়েছে। আজ কিন্তু আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা এতদিন ধরে চলছিল, কোনোভাবেই তিনি বিদেশ যাওয়ার চোখের অপারেশনের জন্য বা চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে পারছিলেন না, হাইকোর্ট থেকে আজকে অনুমতি পেয়ে গিয়েছেন এবং বিধানসভায় আজকে একটা ধিক্কার সমাবেশ বা ধিক্কার অবস্থান করা হয়েছিল কুণাল ঘোষের নেতৃত্বে। তাতে আবার ভালো তৃণমূলের 3 বিধায়ক সেখানে যোগ দিয়েছেন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার, এই নিয়ে আলোচনা করার জন্য এই সময় আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দম দা, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। অরিন্দম দা, কি হচ্ছে, মানে কোন দিকে সিচুয়েশন যাচ্ছে বলুন তো? তৃণমূল কি ধীরে ধীরে নিজেদের হারানো জায়গাটা ফিরে পেয়ে যাচ্ছে নাকি? মানে তৃণমূল, মানে আমি কালীঘাটপন্থী তৃণমূলের কথা বলছি, মমতাপন্থী তৃণমূলের কথা বলছি। দেখো, এমন একটা সরকার এসছে না, আমরা সার্কাস দেখছি, মানে টুইস্ট অ্যান্ড টার্নস, এটাই তো দেখতে পাচ্ছি। একটা টেলের মধ্যে খালি টুইস্ট অ্যান্ড টার্নস। তো ঘটনাচক্রে হচ্ছে এই সরকার, প্রথম কথা হচ্ছে কোনো এজেন্ডা নেই, একদম এজেন্ডা ছাড়া কাজ করছে। একটাই এজেন্ডা, যদি হিন্দু মুসলিম এজেন্ডা হয় তাহলে তো সরকার দেখে লাভ নেই, তাহলে তো আমি কিছু ভক্ত দেখে লাভ আছে, ঠিক আছে। কাজ কিছু হচ্ছে না, কাজের কাজ কিছু হচ্ছে না। পার্কিং লট করাপশন চলছে, যেখানে খুশি যাও 50 টাকা 100 টাকা করে চলছে। কি নীতি অবলম্বন করা হচ্ছে আমি জানি না। প্রথম থেকে কড়া বার্তাগুলো আমরা শুনতে পাচ্ছি, বার্তাটা তো আসবে, সেটা তো অ্যাকশন হবে, সেই অ্যাকশনটা নেই। মানে রিঅ্যাকশন আছে বলে মনে হচ্ছে, খালি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, প্রতিক্রিয়া, মানে সবকিছুই মুখে মৌখিক হচ্ছে, এই করে দেবো ওই করে দেবো, কিন্তু কিছুই হচ্ছে না। লক্ষ্মী ভান্ডার নেই, অন্নপূর্ণা ভান্ডারে কোটি লোক বাদ, তারপর স্বাস্থ্যসাথী এখন অব্দি আছে, এরপরে আর কমাস পরে কি হয় কেউ জানে না। তো ঘটনাটা হচ্ছে এই যে নাটকগুলো হচ্ছে, এই সিনেমার কিছু শুটিং কিছু হচ্ছে, যে মমতা ব্যানার্জিকে আটকাও, এই আটকাতে গিয়ে কিন্তু মমতা ব্যানার্জিকে আরো বেশি রেলেভেন্ট কিন্তু করে তুলছে। মেইন স্ট্রিম মিডিয়ার কথা ছেড়ে দাও, স্থাবকতা ছাড়া আর কিছু করছে না তারা। কিন্তু মজার ঘটনা হচ্ছে টুইস্ট অ্যান্ড টেলস, যত টেলস গুলো খুব টুইস্ট ইন দ্য টেল হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফিগার, এটা ভুলে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভয়টা, যে ভীতিটা, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে দ্য গভর্নমেন্ট ইজ সাফারিং ফ্রম ইনসিকিউরিটি, কারণ মমতা ব্যানার্জির পপুলারিটি। আর মমতা ব্যানার্জিকে যত তুমি আটকাবে, তত লোকের মধ্যে কিন্তু মমতা ব্যানার্জির প্রতি যে একটা শ্রদ্ধা সম্মান আছে, সেটা কিন্তু বাড়তে থাকে, যে উনি তো লড়ছেন। একটা ডেমোক্রেসিতে অপোজিশন থাকে, তো অপোজিশন বলে কিছু নেই, অপোজিশন করতে দেবো না। এটা যদি আইডিয়া নিয়ে চলে, তাহলে এই আইডিয়াটা কিন্তু শ্যাটার্ড হয়ে যাবে, একদম ডেসিমেটেড হয়ে যাবে, ডেস্ট্রয়েড হয়ে যাবে। ডেমোক্রেসিতে তোমাকে অপোজিশন ভয়েস দিতেই হবে। মমতা ব্যানার্জিও দিয়েছিল, কিন্তু এখানে কোনো ভয়েস দেখতে পাচ্ছি না, কারণ এই সরকারের কোনো এজেন্ডা নেই। কারণ হঠাৎ এসে গেছে, এবার এজেন্ডা ফুলফিল করতে খালি হিন্দু মুসলমান করলে তো এজেন্ডা ফুলফিল হয় না, পেটের ভাত সবকিছু করতে হয়। মুশকিল হচ্ছে অশিক্ষিত লোক, অযোগ্য লোক, অসভ্য লোককে নিয়ে যদি সরকার হয়, তখন এটাই হবে। একটা দুটো অশিক্ষিত লোক হয়তো লাভ নেই, কিন্তু আজকে যে ক্যারিজমাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল, তার আশেপাশে লোক চুরি করেছে, এটা নিয়ে একবারও সন্দেহ নেই। তারা ডুবিয়েছে, কিন্তু আজকে তারা ভালো লোক হয়ে গেছে বিজেপির কাছে। কিন্তু এই ভালো লোকগুলোর, এই জোকাররা, তো এই তাদের আজকে যা কাজ, তারা তো বসে পড়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে যাচ্ছে, ডিম ছুটছে। এই ডিম ছোড়ার ব্যাপারটা কিন্তু আবার বলছি, উইথ আ সিরিয়াস থট দ্যাট দিস ইজ গোয়িং টু লিড টু মব ভায়োলেন্স, দিস হ্যাজ টু বি স্টপড। সো এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন, অত্যন্ত পরিষ্কার। ডেমোক্রেসিতে যে অপোজিশন লিডার করবেন, বয়স ওনার হতে পারে, এজটা একটা নম্বর, বয়সটা একটা নম্বর খালি, কিন্তু ভবিষ্যতে যা চলছে তাতে কিন্তু এইভাবে ডেমোক্রেসি যদি শেষ করে দেয়, পশ্চিমবাংলার মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। সরকারের কাছে কি চাও তুমি? 1 নম্বর, এই সরকারের কাছে মানুষ কি চেয়েছে? লেস মুসলিম অ্যাপিসমেন্ট। 2 নম্বর, লেস করাপশন। আর হচ্ছে মোবিলিটি অ্যান্ড a good governance for the future.
একটা জিনিসে তো কোয়ালিফাই করতে, হিন্দু মুসলিম করে তো লাভ হবে না। অ্যাপিসমেন্ট কমালে কিন্তু মানুষের তো খেতে লাগবে, ডাল চাল লাগবে, এটাই তো তুমি ভুলে যাচ্ছ। তো ঘটনা হচ্ছে মমতা ব্যানার্জি এখন আন্দোলন শুরু করেছে, কাউকে তো আন্দোলন করতে হবে, সামবডি হ্যাজ টু স্টার্ট ইট। আমেরিকায় এক সময় তুমি যদি দেখো, আমেরিকার একটা ইতিহাস আছে যে এক সময় ব্ল্যাকসদের, তখন তোরা নিগ্রো বলতো, নিগ্রো টার্মটা তো এখন আনঅ্যাকসেপ্টেবল হয়ে গেছে আর আনলফুল হয়ে গেছে। এই নিগ্রোদের বাসে বসতে দিত না। তো এরপরে প্রথম করলো ক্লডেট ক্যালভিন বলে একজন। ক্লডেট ক্যালভিন বললো আমি বাস সিট ছাড়বো না, কিন্তু ক্লডেট ক্যালভিনের কথা আমরা ভুলে যাই, সে কিন্তু মামলা লড়েছিল পর্যন্ত, সে বিকেম আ লয়ার, পার্ট অফ দ্য ল, যে বাস সেগ্রিগেশন ইন বাস চলবে না অন দ্য বেসিস অফ কালার, রঙের ওপর। পরে আমরা যাকে জানি রোজা পার্কস, রোজা পার্কস সারা বিশ্বে নাম করে গেল, কিন্তু ক্লডেট ক্যালভিন কিন্তু আমরা পাবলিশ তা সেই শুরুটা করেছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় হুইসেলটা তো শুরু করেছে বাজানো, শি ইজ দ্য হুইসেল ব্লোয়ার, যে এই ম্যাস মুভমেন্টটা দরকার। তো লোকে মুভমেন্ট করছে, এখন ওনাকে সব জায়গায় যেতে হবে না, উনি একটা জায়গায় দাঁড়ালেই যথেষ্ট। আজ উনি যদি বালিতে দাঁড়ান বা উনি হালি শহরে দাঁড়ান, তার এফেক্টটা কিন্তু হরিনামিতে গিয়ে পড়বে। এটা কিন্তু বিজেপি বুঝতে পারছে না, বিজেপিকে এটা বুঝতে হবে। এটা ডেমোক্রেসিক সেট আপ, তুমি অপোজিশন লিডারকে যেতে দাও, তাকে মুভ করতে দাও, গিভ হার দ্য ফ্রিডম, তারও তো একটা বক্তব্য থাকতে পারে। যত তুমি আটকাবে তত তুমি কিন্তু ফসকা গেরো হয়ে যাচ্ছ। তারপরে কিন্তু সে কিন্তু মানুষের মধ্যে আরো পপুলারিটি গেইন করবে। তো সেই আমেরিকার যে গল্পটা তোমাকে বলছিলাম, রোজা পার্কস এত বিখ্যাত হয়েছে কারণ সে শুরু করেছিল, তার আগে ক্লডেট ক্যালভিন করেছিল। কিন্তু মানুষের একজনকে হুইসেলটা বাজাতে হয়, বাঁশি বাজাতে হয়। মমতা ব্যানার্জি সেটা করছেন, শুরু করেছেন, তার এফেক্টটা আরো যত দিন যাবে তার এফেক্টটা কিন্তু ফার রিচি, লোকের কাছে কিন্তু খুব কংক্রিট একটা এফেক্ট গিয়ে পড়বে। তো সেটা দেখা যাক আগামী দিন কি হয়। কিন্তু এই সরকার যা ব্যবহার করছে, এই অটোক্রেসি কিন্তু চলতে পারে না, দিস হ্যাজ টু স্টপ সামওয়্যার। তাহলে তো বেনিটো মুসোলিনি সারা বিশ্ব জয় করে ফেলতো, হিটলার সারা বিশ্ব জয় করে ফেলতো, তারা তো করতে পারেনি, তাহলে ইদি আমিন জয় করে ফেলতো। তো সেখানে তো সারা থাকতে পারেনি, সবাইকে পালাতে হয়েছে বা কাউকে মৃত্যুবরণ করতে হয়েছে। অটোক্রেসি কখনো ডেমোক্রেসিকে রিপ্লেস করতে পারে না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সার্কাস তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটাই বোঝা যাচ্ছে, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ল্যাক অফ ইন্টিগ্রিটি ইন দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। কারণ এদের মানে দে আর রানিং আউট অফ আইডিয়াস নেই, না কি করতে হবে, কিভাবে সরকার চালাতে হবে সেটা জানে না, খালি লোককে বাদ দিচ্ছে। গভর্নমেন্ট উইচ ইজ এক্সক্লুডিং পিপল ফ্রম দ্য ওয়েলফেয়ার স্কিমস, তো এটা তো লাভ নেই। এটা কিন্তু ইট উইল লিড টু নোওয়্যার, লোকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, আলটিমেটলি এই ফ্রাস্ট্রেশন থেকে, নৈরাশ্য থেকে লোকে কিন্তু বিরক্ত হয়ে যাবে। তো এখন ঘটনাচক্রে এই সরকার কতদিন চলে দেখো, সব জোরটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে। আর এখন আরশোলা তারা ভিতটা নাড়িয়ে দিয়েছে, এখন অনেক ডিফেন্সিভ হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কান্নাকাটি করলে হবে না, কারণ ভিতটা নড়িয়ে দিয়েছে। এরপরে যত দিন যায় তত আমরা মনে হয় যে অপোজিশন এখানে অনেক শক্তিশালী হয়ে যাবে। মমতা ব্যানার্জি একটা ফিগার হেড হবে না, ফিগার হবে, শি উইল বি আ লিডিং ফিগার টু লিড অ্যান অপোজিশন মুভমেন্ট এগেইনস্ট দ্য রং ডুইং অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের যে ভুলভাল জিনিসগুলো হচ্ছে সেটাই। আবার বলছি, আ গভর্নমেন্ট উইদাউট এনি এজেন্ডা, আ গভর্নমেন্ট উইদাউট এনি ইন্টেন্ট, কোনো পারপাস নেই, আ গভর্নমেন্ট উইদাউট এনি পারপাস, এই গভর্নমেন্টকে আমরা অ্যাট দ্য প্রেজেন্ট টাইম আমরা দেখতে পাচ্ছি। অরিন্দমদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্ট ছাড় দিয়ে দিল, তিনি বিদেশে চোখে চিকিৎসার জন্য যেতে পারেন। এটা কি খানিকটা বিজেপির পরাজয়? কারণ ক্ষেত্র বিশেষে দেখা গিয়েছিল যে কোনোভাবেই ছাড় পাচ্ছিলেন না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে পাঠিয়েছিল, অবশ্যই ছাড় পেয়ে গেলেন। আমি একটাই কথা বলবো, এটা নিয়েও একটা সার্কাস হচ্ছিল। ইডি, সিবিআই কয়েকশো বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা, আলটিমেটলি সাবস্টেন্সিয়াল এভিডেন্স নেই, ওনাকে অ্যারেস্টও করতে পারবে না। আর তুমি বাইরে যাওয়াটা আটকাতে পারো না, উইদাউট সাবস্টেন্সিয়াল এভিডেন্স ইউ ক্যানট স্টপ এনি পার্সন ফ্রম গোয়িং আউটসাইড ইন্ডিয়া। নিজের দেশ, আমাদের আইন যেটা আছে সেটা তো মানতেই হবে, কোর্ট তো আইনের ভিত্তিতে কাজ করে,
কোর্ট ডকুমেন্টসের ভিত্তিতে কাজ করে, কোর্ট আওয়াজে শুনবে না, হুম, আমাদের মুখ্যমন্ত্রীর আওয়াজেও শুনবে না, আমাদের আশেপাশে তার যে ফোরেরা রয়েছে তাদের আওয়াজেও শুনবে না। হুম, চোর চোর বললে হবে না, তোমাকে চুরিটা প্রমাণ করতে হবে যে এই জায়গায় হি ইজ রেসপন্সিবল ফর করাপশন। হুম, ঠিক আছে, চিৎকার করে কিচ্ছু লাভ নেই, তোমাকে কোর্ট ডকুমেন্টস এর উপর কাজ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডকুমেন্টস এর উপর ভিত্তিতে ছাড়া দিয়েছে, তাহলে তো আমার বক্তব্য হচ্ছে কোর্টের আর কিছু উপায় নেই। হুম, তো কোর্ট আজকে এই কনক্লুশনে মানে যে পৌঁছেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তাকে বাইরে যেতে পারে। সে এখন আমেরিকা যাক, না ইংল্যান্ড যাক, না সৌদি আরবিয়া যাক, না দুবাই যাক, ইট ইজ আপ টু হিম, হি হ্যাজ দ্য লিবার্টি টু লিভ দ্য কান্ট্রি। হুম, কোর্ট বলে দিয়েছে যখন। হুম, কিন্তু এতদিনে তো কিছু এতটা সময় নিলে হুম, সেন্ট্রাল গভর্নমেন্টের যত এজেন্সি আছে তোমাদের হাতে পুতুল ছিল, হুম, কোথায় তারা? তারা তো কোনো কাজ করতে পারলো না, কোনো কংক্রিট এভিডেন্স কোর্টকে প্রডিউস করতে পারলো না that this particular gentleman called Abhishek Bandyopadhyay is involved in corruption, and for that you have to prove with substantial evidence in the court. কোথায়? কিছুই না। এত সাবমিশন দেওয়ার পরও কোর্ট কিছু বুঝতে পারলো যে there is nothing in the matter, কোনো সিগনিফিকেন্স ইন দ্য ম্যাটার কিছু নেই, ওকে এই লিবার্টিটা দিতেই হবে। হুম, Every citizen has the liberty to do that, unless you are involved in a corrupt dealing or in a big crime. সেটা তো হয়নি। এক সেবাশ্রয় নিয়ে গালাগাল দিচ্ছ, আজ অন্য কোনো আশ্রয় নিয়ে গালাগাল দিচ্ছ, কিন্তু প্রমাণ তো দিতে পারছো না। ইউ আর ফেইলিং টু প্রুভ অ্যাট এভরি পয়েন্ট অফ টাইম। তো কোর্ট তো সেটা দিয়েছে, কোর্টের তো উপায় নেই, কোর্ট ডকুমেন্টসের উপর কাজ করে, কোর্ট যেটা দিয়েছে। হুম, এখন সেটা তো একটা বলতে পারো রিসাউন্ডিং স্ল্যাপ অন দ্য ফেস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট। মানে তাদের কাছে একটা ধাক্কা, জোল্ট, একদম পরিষ্কার যে কোর্ট সেটা রেপুডিয়েট, ওদের ক্লেমস গুলোকে কোর্ট পুরো রেপুডিয়েট করলো যে নো, এখানে কিছু নেই, হি হ্যাজ টু বি গিভেন দ্য পারমিশন টু লিভ দ্য কান্ট্রি। তার চিকিৎসার ব্যাপার আছে, তার একটা শরীর খারাপ আছে, হুম, যেতেই পারে, হুম, উই আর ফ্রি টু লিভ দ্য কান্ট্রি ফর আ বেটার ট্রিটমেন্ট, সেটা করতেই পারি আমরা। কিন্তু আজকে এখানে কোর্ট তো ডকুমেন্টস এর ভিত্তিতে কাজ করবে, এইটা করে তো সরকার নিজেদেরকে একটা লাফিং স্টক, মানে মজার, লোকে লোকে মানে হাসবে। তো এই ঘটনা যখন ঘটেছে আর তো কিছু বলার নেই। বুঝতে পেরেছি। আজকে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আজ বিধানসভায় একটা ধিক্কার সমাবেশ টাইপ বা মানে ওইখানে অবস্থান টাইপ করা হয়েছিল কুণাল ঘোষের নেতৃত্বে, এবং সেখানে দেখা গিয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের 3 সংখ্যালঘু বিধায়ক তারা এখানে যোগ দিয়েছেন। কোথাও কি আপনার মনে হচ্ছে ওদিকে এনসিপিআই থেকে 3 জন ছেলে বেরিয়ে আসছেন, এই খবর তো প্রচন্ড বাতাসে উঠছে, মানে বাতাসের আগে আগে উঠছে আর কি। তো এই পরিস্থিতিতে কোথাও আপনার মনে হচ্ছে যে সিচুয়েশনটা ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যাচ্ছে? না না, তুমি যদি এনসিপি এর কথা বললে, তো এনসিপি এর কথা বলে আমার না একটা গান মনে পড়ে, ও গোরে গোরে ও পাকে চোরে মেরে ঘর আয়া করো, গলি আয়া করো। তো ঘটনা হচ্ছে এই গলিতে কে যাবে, তো বারবার ডাকছেন, প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন, তো এই এত গোড়ে গোড়েরা যাচ্ছে। আমার মনে পড়ে অশোক কুমার বসে আছেন, কয়েকজন মহিলা, একটা ওই যে একটা সেটটা সামাধি বলে সিনেমাটা, ওটা অরিজিনালি একটা খুব নামকরা পোয়েটোরিকান গান, চিকো চিকো বলে। তো আমি তো সেটাই দেখছি, কিস গালি নিয়ে যায়, ওরা কোন গলিতে যাবে, তো ওই এখনো গলি ঠিক করতে পারলো না। তো ওই 20 জন ফ্রাস্ট্রেটেড, কারণ 3 জন বেরিয়ে গেলে ওদের স্বপ্ন ভেঙে যাবে, স্বপ্ন চুরমার হয়ে যাবে, ভোকারটা হয়ে যাবে। ওই ভোকারটা হয়ে গিয়ে এখন তারা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন, কাউকে পান খেতে হচ্ছে, তাকে বক্তব্য রাখতে হচ্ছে, কাউকে নাটক করতে হচ্ছে, কেউ এত সিরিয়াসলি বলতে হচ্ছে, বাবা প্রাইভেট প্র্যাকটিসে ফিরে যাক না, কাউকে কারোর পুত্রকে দিয়ে মানে পিয়ার রিলেশনশিপ করতে হচ্ছে ফেসবুকে। আমার বক্তব্য হচ্ছে ডাক্তারিতে ফিরে যেতে পারে কেউ, কেউ নাটকে ফিরে যেতে পারে, তাতে লাভ হবে, লোকের একটু তাদেরও রোজগার হবে, আর লোকে তাদেরকে গিয়ে দেখবে। এই নাট্যশালা তৈরি করা দিল্লিতে কোনো মানে হয় না, তো সেই নাট্যশালা তৈরি হচ্ছে। আরেকটা, আর এখানে আপেলদের দলে আর বেশিক্ষণ আপেল খেয়ে নিতে পারো, আপেল আরে কিপস দ্য ডক্টর এর বলে একটা কথা আছে। আপেল খেতে লোকের ভালো লাগে, আপেল দেখতে তো লোকের ভালো লাগে না, কতক্ষণ আর দেখবে তুমি, সহ্য করবে, তো লোভও তো লাগবে যে বাবা আপেলটা খাওয়া ভালো। তো আপেলের ঘরে আর কেউ নেই, আপেলের ঘরও আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়, কারণ একদিন লোকে বুঝতে পারবে আর কতদিন চমকাবে, তুমি কতদিন চমকাবে। হ্যাঁ,
আজকে টলিউডের যে তুমি হলিউডের ওয়ার্নার ব্রাদার্সের নাম শুনেছো, টলিউডে বিশ্বাস ব্রাদার্সরা তৈরি হয়েছিল। তো সেই জায়গায় থেকে তাদের একটা করাপশনের ব্যাপার আছে, এই রয়েছে। কিন্তু যারা এমএলএরা আজকে জিতে গেছে তারা আর কদিন পরে ওই ঘর থেকে বেরিয়ে যাবে, ঘর ফাঁকা হয়ে যাবে। তখন তুমি আপেল আর আখরোটকে দেখবে বসে আছে, আর 4-5 জন 4 পিস হয়তো বসে আছে, কিন্তু বেশিরভাগই বুঝতে পারছে ভাই তৃণমূলকে বিট্রে করে আমাদের কোনো লাভ হয়নি, তৃণমূলের সাথে বেইমানি করে লাভ হয়নি, মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে লাভ হয়নি। তো আমরা আপেলকেও ছাড়ি, আখরোটকেও ছাড়ি, আসলে এবার দিদির ঘরে আমরা ফেরি। দিদি কতটা নেবে, কয়েকজনকে তো নেওয়াই উচিত নয়, সেটা এখন ম্যাডামের ওপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবে কে কিভাবে করবে। সোশ্যাল মিডিয়া নিয়ে কেন্দ্রীয় সরকার খুব সিরিয়াসলি ভাবছে আর কি, মানে কোথাও কোনো উস্কানিমূলক কথাবার্তা বা মানে কোথাও একটু যদি বৈপরীত্য পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্য একটা বিল আনা হবে বলে শোনা যাচ্ছে। আপনার কি কোথাও মনে হচ্ছে মানে এটা কি খানিকটা ওই গুন্ডা দমন আইনের মতো একটা বিতর্কিত আইন হতে চলেছে, যে মানে যেটা নিয়ে বারবার আপনারা বলে এসছেন যে এটা আসলে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার কথা আপনারা বারবার বলে এসছেন। এক্ষেত্রেও কি এই যে বিল, যেটা সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া, তাও কি আসলে ওই দিকেই যাচ্ছে ব্যাপারটা? ডেমোক্রেসি নষ্ট করতেছে আরএসএস এর যে প্ল্যান, সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান পার্টি। ঠিক আছে, বুঝতেই পারছো। সুতরাং সোশ্যাল মিডিয়া এখন একটা অনলি মিডিয়া যেখানে তুমি একটা প্রপার কিছু আলোচনা পাবে, তুমি আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে, সেটা পাবে। মেইন স্ট্রিম মিডিয়া বিক্রি হয়ে গেছে, একটা মেইন স্ট্রিম মিডিয়া দেখলেই তোমার বাকি মেইন স্ট্রিম মিডিয়া তুমি দেখে নিচ্ছ, মানে একদম বোরিং হয়ে যাচ্ছে, টিডিএস হয়ে যাচ্ছে, অ্যান্ড একটা ইজ ভেরি ডিসগাস্টিং মেইন স্ট্রিম মিডিয়ার রোল। সেখানে আজকে বিভিন্ন বক্তা, তুমি আজকে অভিষেক শর্মা শুরু করো, রবিশ কুমার শুরু করো, তোমরা এখানেও একটা বড় মুভমেন্ট কিন্তু করছো, সেখানে তুমি এই পার্ট, ইন্টিগ্রাল পার্ট অফ দিস মুভমেন্ট। একটা সোশ্যাল মুভমেন্ট কিন্তু তৈরি হচ্ছে, একটা মানুষের মধ্যে একটা স্ফিয়ার তৈরি হচ্ছে যেখানে মানুষ কিছু শুনতে পারে ঠিক কথাটা। সেই জায়গায় অবভিয়াসলি দে উইল ট্রাই টু স্ট্র্যাঙ্গুলেট দ্য ভয়েস। এই যে ভয়েসটাকে স্ট্র্যাঙ্গল করছো তুমি, এটা চেষ্টা করছো একটা স্ট্র্যাঙ্গল হোল্ড অন দ্য মিডিয়া যদি থাকে গভর্নমেন্টের, তাহলে তুমি সত্যি কথাটা বলতে পারবে না, একটু বললেই তোমাকে জেলে পুরে দিচ্ছ। এমনিতে ডিজিটাল প্রবীর বিশ্বাস কোনো কারণ নেই, হি হ্যাড টু গো টু দ্য জেল, কারণ ফর নো রিজন, নো কংক্রিট রিজন ওনাকেও জেল খেটে আসতে হলো, কারণ উনি সত্যি কথাটা বলছেন বলে। এখন উনি আবার রিডেবল ফিগারে সত্যি কথাটাই বলছেন, কতদিন তুমি চাপাতে পারবে, একদিন এটা থামাবেই। আর কোর্টও এখন ফাংশনিং হয়ে গেছে, ককরোচ মুভমেন্টের পর কিন্তু কোর্ট অনেক ফাংশনিং হয়ে গেছে না। আই হ্যাভ টু ওপেন মাই আইজ অ্যান্ড সি হোয়াট এক্স্যাক্টলি ইজ হ্যাপেনিং আউটসাইড মাই আরিনা। কোর্টের অব্দি, কোর্ট রুম অব্দি না, কোর্টের জাস্টিসরা এখন বুঝতে পারছে না, উই হ্যাভ টু ওপেন আপ, বলতে হবে আমাদের এগেইনস্ট দ্য রং ডুইংস অফ দ্য গভর্নমেন্ট, মিসডিডস অফ দ্য গভর্নমেন্ট, সেটা হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে কতদিন তুমি থেমে থাকবে, থামবে না। আজকে ইংল্যান্ডের তোমাকে একটা ঘটনা বলি, এটা বহু আগে, এক সময় ইংল্যান্ডের ডাইনি ব্যাপারটা অনেক বেশি ছিল, আমাদের এখানে ডাইনি ফাইনি কিছুই না, ওদের কাছে উইচ হান্ট অনেক বেশি ছিল। আমরা চুপচাপ বসে আছি, এই উইচ হান্ট চার্চ ঠিক করে দিত বা লোক ঠিক করতে, উইচ এর বিহেভিয়ার, হয়তো সে সাইকিয়াট্রিক পেশেন্ট, তাকে ঠিক করে দেওয়া হলো উইচ, তাকে ইমিডিয়েটলি ঝুলিয়ে দেওয়া হতো, মেরে দেওয়া হতো। একজন জাজ কিন্তু প্রোটেস্ট করেছিল, সে বলেছিল নো, দিস প্র্যাকটিস মাস্ট এন্ড and come to an end very quickly. একজনকে বলেছিল নো, আই ডোন্ট ফাইন্ড এনি এভিডেন্স টু কল হার আ উইচ। ঠিক আছে, সেই থেকে ইংল্যান্ড সেদিন থেকে চেঞ্জ হতে শুরু করলো। একজনকে বলতেই হবে। এখন এই কোর্ট শুরু করেছিল ইংল্যান্ডে ফার্স্ট, উইচ হান্টটা বন্ধ করো। সেই থেকে উইচ হান্ট বন্ধ হয়ে গেল, উইচ হান্ট বন্ধ হয়ে গেল। সেই উইচ হান্টটা যখন বন্ধ হয়ে গেল, তখন থেকে আমাদের এখানে উল্টোটা হচ্ছে। আমরা প্রোগ্রেসিভ হওয়ার থেকে আমরা রিগ্রেসিভ হচ্ছি, পেছন দিকে এগিয়ে যাচ্ছি। মিনিবাস কন্ডাক্টর বলে যেরকম, পেছন দিকে এগিয়ে যান, পেছন দিকে এগিয়ে যান, দেখবে তুমি মিনিবাসে ঢুকলি হয়। তো এইটা কেন? ডেমোক্রেসিতে উই আর মুভিং ফরওয়ার্ড। আমরা বলছি আমরা ডেভেলপ কান্ট্রি হয়ে যাচ্ছি, হয়ে গেছি প্রায়, তাহলে আমাদের ডেমোক্রেসি কেন ডিস্ট্রয়েড হবে? তো সেখানে চেষ্টাই করবে সোশ্যাল মিডিয়াকে আটকানো, সোশ্যাল মিডিয়া স্পিকিং দ্য ট্রুথ। কিছু বায়াসড হতে পারে, but most of them are speaking in an unbiased manner. তুমি একটা সুন্দর একটা আলোচনা করছো, ইউ আর গিভিং মি দ্যাট স্পেস অ্যান্ড প্ল্যাটফর্ম। সেখানে মেইন স্ট্রিম মিডিয়া সেই জায়গাটা হবে না। ওই কয়েকটা মুখ দেখবে, একই মুখ কিছু মিডিয়াতে দেখবে,
সেই লোকগুলো আসছে, কিছু বড় বড় আলোচনা করে যাচ্ছে, আর হয়ে গেল শেষ। আলোচনার মধ্যে উইদাউট এনি কনক্লুসিভ প্রপার্টি, সেই জায়গাটা তুমি কনক্লুসিভ এভিডেন্স, সব রকম আলোচনা হয় সেই জায়গায় আজকে চলছে। এই জন্য সোশ্যাল মিডিয়ার উপর এখন রাগ। ককরোচটা তো সোশ্যাল মিডিয়া থেকে এসছে, এটা বলে লাভ নেই। টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, সবটা থেকে এসছে। এই মুভমেন্টটাকে চাইছে না, কিন্তু ইয়াং জেনারেশনকে আটকাতে পারবে না। তোমাকে আমি বারবার বলি, মানুষ যখন খ্যাপে, ব্যাটনস উইল নট হেল্প, বুলেটস উইল নট হেল্প। এত বুলেটস ইউজ করেছে, প্যালেট গানস, কজনকে তুমি শেষ করতে পারবে? কোটি কোটি মানুষ যখন রাস্তায় নামবে, তখন তাকে সবাইকে গুলি করে দেবে, প্যাটন ট্যাঙ্ক চালাবে। চায়না অন্য ব্যাপার। কমিউনিস্টরা বরাবরই ডেডলি হয়, কমিউনিস্টরা বরাবরই লেথাল হয়। আমরাও দেখেছি 34 বছরে কমিউনিস্টদের মধ্যে ভায়োলেন্ট খুব কম হয়। সেন্সেবল অ্যাডমিনিস্ট্রেশন কোনোদিন কমিউনিস্টরা চালাতে পারে না। আর কমিউনিস্টের একটা যে সুবিধা অসুবিধা যাই বলো, ওরা বেঁচে থাকে মানুষ যত গরিব হবে তত কমিউনিজম মুভমেন্ট হয়। কারণ ওরা মানুষকে গরিবই রাখতে চায়। মানে ওরা চায় না ফ্রম দ্য রাবেল ওয়ান শুড রাইজ, এটা কোনোদিনই ওরা চায় না। ওরা পুড়িয়ে রাখতে চায়, রাবেলটাই রাখতে চায়। চায়না করেছে, কিন্তু অন্য দেশে কতদিন তুমি, চায়নাও হয়তো একটা সময় দেখবে সারেন্ডার করছে, ক্যাপিচুলেট করছে, যেটা মানুষের কথা মানতে হবে। ডেমোক্রেসি ছাড়া উপায় নেই। এই জন্য সরকারের যে আলোচনাটা তুমি করলে, টোটাল এই ব্যাপারটা বায়াস। এই বায়াসনেস তো ম্যালকম এক্স তো বলেছিল যে মিডিয়াকে কিনে নিতে পারলে খুব ইজি টু মোটিভেট দ্য পিপল। যারা চেঞ্জ করতে চায় তাদের বিরুদ্ধে মিডিয়া চলে যায়, কারণ মিডিয়া ডিপেন্ডস অন আ সেকশন অফ রিচ পিপল। দে আর গাইডেড বাই দ্য রিচ পিপল হাউ টু অ্যাক্ট। মিডিয়া সবসময় করতে পারে না সে কাজটা। তো এই জায়গায় ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে তোমার অনেক সুবিধা হয়, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্সটাকে দে আর ট্রাইং টু স্টপ। যে এখানে একটা পুরো ফুল স্টপ হবে, যে আর না। সোশ্যাল মিডিয়া যদি আটকাতে পারে, অনেক কিছু চুপ করে যেতে পারে। এই যে আমরা তো সোশ্যাল মিডিয়া থেকে জানছি, এখন 8 মাস পরে তুমি জানতে পারছি কি পার্লামেন্টে এই যে অপারেশন সিন্দুর, যেখানে 8 জন সৈনিককে আমরা হারিয়েছি। প্রথমে কি বলা হলো, কেউ নেই, উই ওয়ান দ্য ওয়ার। তারপর দেখবে একজন দারোয়ান আছে, সে এবার এমএলএ হয়েছে, বেসিক্যালি দারোয়ান ছিল, সে নিজেকে বড় বড় কথা বলে। সেটা প্রায় বালুচিস্তান দখল করে ফেলেছিল। তার আমি আলোচনাগুলো শুনতাম, বালুচিস্তান দখল করে ফেলেছে, পাকিস্তান দখল করতে আর কিছু মিনিট, কাশ্মীর প্রিয়কেও দখল করতে। সেই ভাঁট, আমি বেসিক্যালি তাকে দারোয়ান বলবো, সে এমএলএ হয়েছে আবার। তো এই দারোয়ান, এই যে বাজে কথাগুলো বলা, এগুলো তুমি মেন স্ট্রিমটা করতে পেরেছে। কিন্তু আজকে 8 জন যে মারা গেছে, এটা তুমি 8 মাস পরে রাজনাথ সিং ডিসক্লোজ করেছে কেন? That should have been disclosed at that point of time. We lost 8 brilliant, gallant soldiers. They are valiant firefighters. আমাদের সিটিজেন্স ওরা, we are proud of them. তাদেরকে আমরা হারিয়েছি। এই জায়গাতে আমি একটাই বলবো, অত্যন্ত খারাপভাবে একটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে। ডিক্টেটোরিয়াল রেজিম কোনোদিন টিকতে পারে না, কোনোদিন টিকতে পারে না। অরিন্দমদা, একদমই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সামনে ধরুন অনেকগুলো ভোট আছে। আমি ছোট ভোটগুলোর কথা বাদই দিচ্ছি, মানে পুরসভা বা আপনি পঞ্চায়েত ভোট আমি কিন্তু বাদই দিচ্ছি। দুটো তো নন্দীগ্রাম, ওদিকে রেজিনগর, এদিকে ধরুন বসিরহাটটাও ডিউ আছে। আপনার কি মনে হয় যে এই 3টে ভোটেও কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জোট হওয়া উচিত, নাকি 29-এ জোটটা হওয়া উচিত? কোনটা লজিক্যাল বলে মনে হয়? কংগ্রেসের সাথে একটা বোঝাপড়া আসা দরকার, তাহলে অপোজিশন ফোর্সটা অনেক ফর্মিডেবল অ্যান্ড স্ট্রং হবে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার মনে হয় নিডস টু থ্র্যাশ আউট দ্য ডিফারেন্সেস। কংগ্রেসের প্রবলেমটা হচ্ছে, কংগ্রেসের কিছু লিডার পার্সোনাল ইগো নিয়ে বসে আছে। ফিউচারটাকে তাকাতে হবে। লোকে বামদের দেখতে পারে না, চাইবে না। We do not want a leftist government to return in West Bengal. আর ফার্দার ডিস্ট্রাকশন চাইছি না। মানে ওদের অনেক জাদু আছে, ওই ব্যাগের মধ্যে জাদু থাকে, ওদের দাড়িতে জাদু থাকে, সব থাকে, কিন্তু ওই বিরক্ত হয়ে যায় যেগুলো দেখতে, লোকে বিরক্ত হয়ে গেছে। কংগ্রেসের সাথে যদি একটা ফোর্স তৈরি করতে পারে, they can work much better and they have to thrash out the differences. এটা একটা হারমোনিয়াস ওয়েতে এগোতে পারে, মানে সেটা যত দ্রুত সম্ভব আমার মনে হয় করা উচিত। জন্য রাহুল গান্ধী হ্যাজ টু টেক দ্য ইনিশিয়েটিভ। কারণ দেখো, কংগ্রেসের পরিষ্কার কথা, এই কয়েকজন যা আছে সবই বোবা হয়ে যাবে যখন ওপর থেকে চাপটা আসবে, সব বোবা হয়ে যাবে। দে হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট।
আয়দা তারা রিজাইন করতে হবে, পার্টি ছেড়ে দিতে হবে, নয়তো অ্যাকসেপ্ট। তো হুইচেভার দ্য ওয়ে, আমার মনে হয় রাহুল গান্ধী এগেইন হ্যাজ টু ফাইন্ড দ্য ওয়ে টু থ্র্যাশ আউট অল ডিফারেন্সেস উইথ মমতা ব্যানার্জি অ্যান্ড স্ট্যান্ড টুগেদার। এটা তাহলে হবে না। ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেস আর যদি তৃণমূল একসাথে কাজ করে, তাহলে আমার মনে হয় বিজেপি পক্ষে ফেস করাটা খুব ডিফিকাল্ট হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।